well. I am here today to talk about a presentation. The topic of the presentation is past indefinite tense. I will discuss the structure and the different important informations related to the tense. Okay, আমি একটু বেশি সময় পর আবার এই ভিডিওটা করছি। এটার কারণ হলো আমি খুবই ব্যস্ত ছিলাম কিছুদিন যাবত, এই জন্য আমি টেন্সের উপর যে 5 নাম্বার লেকচারটা একটু সময় নিয়ে নিল, তার জন্য আমি দুঃখিত। আশা করব আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের ইংরেজি শেখার জন্য খুবই হেল্পফুল। আর যদি সেরকম মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি উদ্বুদ্ধ হয়ে আমি আরো সুন্দর সুন্দর এবং উপকারী ভিডিওগুলো করব। আজকে আমি আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখছি, দেখো, ঘটনার সাবজেক্ট, ভার্বের 2 নাম্বার রূপ অবজেক্ট অথবা এক্সটেনশন। ভার্বের সেকেন্ড রূপ এখানে ইউজ হবে যেমন V1, ভার্বের প্রেজেন্ট রূপ যেমন go, এটার পাস্ট রূপ হলো সেকেন্ড রূপ, ভার্বের 2 হলো পাস্ট রূপ, এটা হলো went, আর ভার্বের থার্ড ফর্ম হলো gone। তাহলে go অর্থ যাওয়া, go and gone। যেমন take অর্থ গ্রহণ করা বা খাওয়া, take, took, taken। fly, flew, flew। fly অর্থ উড়া বা উড্ডয়ন করা, fly, flew, flew। আচ্ছা, এখন দেখো আমরা এই টেন্সে ভার্বের এই যে সেকেন্ড ফর্মটা, এই ফর্মটা আমাদের ব্যবহৃত হবে। দেখো, এটার সংজ্ঞাটা হলো কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছিল কোনো একটা সময়, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, বর্তমানের সাথে কোনো রিলেশন নেই। ঠিক আছে, তাহলে দেখো, I went to Dhaka, I went to Dhaka, আমি ঢাকায় গিয়েছিলাম। এখন দেখো, এখন আমরা একটা অ্যাডভার্ব যদি যোগ করি, টাইম অ্যাডভার্ব yesterday। দেখো, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, তাহলে এখানে ভার্বের সেকেন্ড রূপ গিয়েছে গো, হলো ফার্স্ট রূপ, সেকেন্ড, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম এখানে ব্যবহৃত হবে। আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম। যেমন দেখো, she went to ঢাকা yesterday। আচ্ছা দেখো, সে গতকাল ঢাকায় গিয়েছিল। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এবং এখানে থার্ড পারসন প্লুরাল অথবা সেকেন্ড পারসন, সকল পারসনের ক্ষেত্রেই ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, একই রকম আছে। ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্সে সকল সাবজেক্টের জন্য ভার্বের সেকেন্ড রূপ হবে, এখানে ভার্বের আর কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো, আমরা সবগুলো সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করব স্পিকিং ডেভেলপ করার জন্য। আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম। ইউ ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, তুমি গতকাল ঢাকায় গিয়েছিলে। শি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, সে গতকাল ঢাকায় গিয়েছিল। দে ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, তারা গতকাল ঢাকায় গিয়েছিল। এভাবে আমরা সকল সাবজেক্টের সাথে এগুলো একটু প্র্যাকটিস করে নেব। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো,
আমরা যদি দেখেন এখানে একটা অ্যাডভার্ব যোগ হয়েছে ইয়েস্টারডে, তাহলে এটা হলো সাধারণত ইয়েস্টারডে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। এরকম আরো অ্যাডভার্ব আছে যেগুলো সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হয়। তাহলে আমি একটু ওই টেন্সগুলো একটু ওই ওয়ার্ডগুলো আমরা একটু লিখে দিই যে কোন কোন শব্দগুলো সাধারণত অ্যাডভার্বগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। দেখো যেমন yesterday আমরা অলরেডি ইউজ করেছি, yesterday গতকাল, once অথবা once upon a time, এটা হলো একদা মানে অতীতের কোনো এক সময়, অথবা once upon a time, এই দুইটা কিন্তু একই জিনিস। once অথবা once upon a time অতীতের কোনো এক সময়। ago শব্দটা দেখতে পারি ago, অথবা before, long ago হতে পারে, long ago, the previous day হতে পারে, last day। দেখো এই লাস্ট এর পরে ডে অথবা উইক অথবা মান্থ, ইয়ার, এগুলো আমরা যোগ করতে পারি এই লাস্ট শব্দটার সাথে। এগুলো আমরা যোগ করে লাস্ট ডে গত দিন, লাস্ট উইক গত সপ্তাহ, লাস্ট মান্থ গত মাসে, লাস্ট ইয়ার গত বছর, এভাবে আমরা যুক্ত করতে পারি। এই অ্যাডভার্বগুলো সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন আমরা দেখো একটা উদাহরণ দিই, once upon a time there lived a king, একদা একটা রাজা বাস করত, in a kingdom। আচ্ছা দেখো তাহলে once upon a time একদা একটা রাজ্যে একটা রাজা বাস করত, তাহলে এই once upon a time দ্বারা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করি, তখন এটা হয় ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এই অ্যাডভার্বগুলো সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। অথবা আমরা যখন কোনো একটা সেন্টেন্সে এই অ্যাডভার্বগুলো দেখব তখন আমরা বুঝে নিব এটা পাস্ট ইনডিফিনিট টেন্স সেন্টেন্সটা। ঠিক আছে। আচ্ছা দেখো আমরা স্পিকিং প্র্যাকটিসের জন্য অথবা রাইটিং ডেভেলপ করার জন্য আমরা কিছু প্র্যাকটিস টেস্ট এখানে ইউজ করব। দেখো যেমন বি ভার্ব দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখব, যেমন she was a rich man। এটা হাবোধক বাক্য। ঠিক আছে, অ্যাফার্মেটিভ। আচ্ছা she was a rich man, এটার মানে হলো সে একটা ধনী ব্যক্তি ছিল। দ্যাট মিনস সে এখন আর ধনী নেই, হয়তো কোনো একটা তার ট্র্যাজেডির কারণে, তার লাইফের বিপর্যয়ের কারণে সে এখন গরিব হয়ে গেছে। তাহলে অতীতের কোনো এক সময় সে রিচ ছিল, she was a rich man, তাহলে সে একজন ধনী ধনী ব্যক্তি ছিলেন, সে একজন ধনী লোক ছিলেন, ব্যক্তি বা লোক ছিলেন। ঠিক আছে, সে একজন ধনী, তাহলে এটা হাবোধক বাক্য। তাহলে এটা যদি আমরা নেগেটিভ করি, হি
ওয়াজ বি ভার্বের সাথে একটা নট ইউজ করলে, এটার সাথে একটা নট ইউজ করলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। শি ওয়াজ নট আ রিচ ম্যান, রিচ ম্যান। তাহলে এটার অর্থটা হবে সে একজন ধনী লোক ছিল না, লোক ছিল না, সে একজন ধনী লোক ছিল না। ঠিক আছে, তাহলে না বোধক। এখন এটাকে আমরা যখন প্রশ্ন করব তখন এই ওয়াজ বিভারটা সামনে নিয়ে আসবো। একটা জিনিস খেয়াল করো, থার্ড পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার সাথে ওয়াজ হয়, আর ফার্স্ট পারসন প্লুরাল এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং সকল প্লুরালের সাথে ওয়্যার হয়। ঠিক আছে, আমি আরো একটা প্র্যাকটিস টেস্ট দেখাইবো। তাহলে দেখো, এই ওয়াজটা যদি আমরা সাবজেক্টের আগে নিয়ে আসি, এই সাবজেক্টের এই ওয়াজটা, তাইলে এটা ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। ওয়াজ হি আ রিচ ম্যান, সে কি একজন ধনী ব্যক্তি ছিলেন, তাহলে সে কি একজন ধনী লোক ছিল, প্রশ্ন। হ্যাঁ, তাহলে দেখো, এখন এটা নেগেটিভ ইন্টিগ্রেটিভটা হবে এই ওয়াজের সাথে একটা নট দিব। এই নটটা কিন্তু সাবজেক্টের পরেও দেওয়া যায়, এখানেও দেওয়া যায়। হ্যাঁ, তাহলে দেখো, ওয়াজ নট হি আ রিচ ম্যান, তাহলে ওয়াজ নট শি আ রিচ ম্যান, সে কি একজন ধনী লোক ছিল না, সে কি একজন ধনী লোক ছিল না। এই না বোধক ইন্টারগেটিভটা অনেকটা হা বোধক টোন দেয়। তাহলে দেখো, প্র্যাকটিসটা তোমরা এভাবে করবে। হি ওয়াজ আ রিচ ম্যান, সে একজন ধনী লোক ছিল। হি ওয়াজ নট আ রিচ ম্যান, সে একজন ধনী লোক ছিল না। ওয়াজ হি আ রিচ ম্যান, সে কি একজন ধনী লোক ছিল। ওয়াজ নট হি এ রিচ ম্যান, সে কি একজন ধনী লোক ছিল না। এভাবে বারবার প্র্যাকটিস করবে। এবং তুমি এই জায়গায় রিচ ম্যানের জায়গায় স্টুডেন্ট দিতে পারো। হি ওয়াজ এ স্টুডেন্ট, হি ওয়াজ নট এ স্টুডেন্ট, ওয়াজ হি এ স্টুডেন্ট, ওয়াজ নট হি এ স্টুডেন্ট। এখানে আবার অন্য একটা প্যাটার্ন এভাবে চেঞ্জ করে করে তুমি শত শত সেন্টেন্স মেকিং করতে পারো। স্পিকিং করলে তোমার স্পিকিং ক্লিয়ার হবে, আর রাইটিং করলে তোমার রাইটিং পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা হা বোধক বাক্য, না বোধক ইন্টারগেটিভ, মানে প্রশ্ন এবং প্রশ্ন না বোধক প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, তাহলে এখন যদি এটা আমরা হি না দিয়ে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে অথবা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আই হলেও কিন্তু এই জায়গায় যদি হি এর জায়গায় আই হয়, আই এর সাথেও কিন্তু ওয়াজ হবে, আই ওয়াজ, হি ওয়াজ। আর এই সাবজেক্টটা যদি আই না দিয়ে যদি আমরা দে দেই প্লুরাল নাম্বার, তাহলে এখানে ওয়াজের জায়গায় হয়ে যাবে ওয়্যার। এতটুকুই পার্থক্য। দেখো, দে ওয়্যার। এখন এই জায়গায় কিন্তু ডিটারমিনেটটা, আর্টিকেলটা কিন্তু দেওয়া যাবে না, কারণ প্লুরাল হলে এখানে প্লুরাল নাউন ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দে ওয়্যার রিচ ম্যান, এই ম্যানের প্লুরাল ফর্ম বসাতে হবে। এই এম এ এন ম্যান হলো সিঙ্গুলার, এম ই এন ম্যান এটা হলো প্লুরাল। তো এখানে তুমি ডিটারমিনেটটা চেঞ্জ করে এখানে আমরা প্লুরাল ডিটারমিনেট দিতে পারি। তাহলে সাম দিতে পারি, দে ওয়্যার সাম রিচ ম্যান, তারা কিছু কয়েকজন ধনী ব্যক্তি ছিলেন। দে ওয়্যার সাম রিচ ম্যান, তারা কয়েকজন ধনী ব্যক্তি ছিলেন। এভাবে সাবজেক্টের আলোকে এই বিভাগটা শুধু চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এখন আমরা 2 নম্বর প্র্যাকটিসটা স্টার্ট করি। দেখো, দেখো অ্যাফার্মেটিভটা আমরা করি, যেমন হি ওয়েন্ট টু, এটা ভার্বের সেকেন্ড ফর্মটা আমরা ব্যবহার করি। ফার্স্ট ফর্ম, হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকায় গিয়েছিল। ঠিক আছে, তার মানে এখন সে আর ঢাকায় নেই। ঠিক আছে, ঢাকা থেকে চলে আসছে। তাহলে হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকায় গিয়েছিল। এটা নেগেটিভটা হবে হি। এখন এই যে
ভার্বের অতীতের পাস্ট পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব নিজে থেকে একটা নিয়ে আসতে হয়, আর এটা হলো ডিড। সকল সাবজেক্টের জন্য এটা ডিড হবে। এই ডিড, এরপরে আমরা একটা নট ইউজ করব। এটা হলো অক্সিলারি। শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে এই ডিডটা ব্যবহৃত হয় সকল সাবজেক্টের জন্য। এর জায়গায় যদি দে হয় তারপরেও ডিড হবে, একই রকম হবে, চেঞ্জ হবে না। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারবার শেষে এস বাই এস দিতে হয়, আর অন্য সাবজেক্টগুলোর জন্য না। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে শুধু ডিড দিতে হবে সকল সাবজেক্টের জন্য, ঠিক আছে? এটা যদি উই হয়, আই হয়, শি হয়, দে হয়, সকলের জন্য। তাহলে অক্সিলারি ভার্বের পর একটা নট ইউজ করব, তারপর কিন্তু এই যে মূল ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্মকে ভার্বের বেস ফর্মে রূপান্তর করতে হবে। যেমন গো, they did not go to ঢাকা, তারা ঢাকায় যায়নি, ঠিক আছে? আচ্ছা, এখন এটা প্রশ্নটা আমরা কি করব, এই ডিডটা শুধু সাবজেক্টের আগে চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো, এই ডিড হি go to ঢাকা, প্রশ্নবোধক চিহ্ন। তাইলে এখানে আমরা কাজটা কি করলাম, একদম সিম্পল, অক্সিলারি ভার্ব ডিডটাকে এই সাবজেক্টের পূর্বে নিয়ে আসলাম, ঠিক আছে? তারপর বাকি অংশটা ঠিক থাকবে, আর লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, হয়ে গেল প্রশ্ন। তাহলে এটার অর্থটা হয়, সে কি ঢাকায় গিয়েছিল? আচ্ছা, আমি বাকিটির বাংলা মিনিংটা লিখলাম না, কিন্তু মুখে মুখে বলে দিচ্ছি। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকায় গিয়েছিল। হি ডিড নট গো টু ঢাকা, সে ঢাকায় যায়নি। ডিড হি গো টু ঢাকা, সে কি ঢাকায় গিয়েছিল? এটা নেগেটিভ ইন্টারগেটিভটা হবে did not he go to ঢাকা, সে কি ঢাকায় যায়নি? এই নটটা কিন্তু সাবজেক্টের পরে দিলেও হয়, যেমন did he not go to ঢাকা, তারা কি ঢাকায় যায়নি, অর্থ একই হবে, তারা কি ঢাকা যায়নি। আচ্ছা, তাইলে এইভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের বিভিন্ন ফর্মগুলো চেঞ্জ করব। এখন দেখো, তাহলে এটা আমরা কোরাস করব। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকায় গিয়েছিল। হি ডিড নট গো টু ঢাকা, সে ঢাকায় যায়নি। ডিড হি গো টু ঢাকা, সে কি ঢাকায় গিয়েছিল? ডিড নট হি গো টু ঢাকা, সে কি ঢাকায় যায়নি। এভাবে আমরা যদি সিচুয়েশন চেঞ্জ করি, ভার্ব আর এক্সটেনশন বা অবজেক্ট, তাহলে আবার চারটা সেন্টেন্স হয়ে যাবে। যেমন হি টুক মি, হি গেভ মি এ ফ্যান, সে আমাকে একটা কলম দিয়েছিল। তাহলে হি ডিড নট গিভ মি এ ফ্যান, সে আমাকে একটা কলম দেয়নি। ডিড হি গিভ মি এ পেন, সে কি আমাকে একটা কলম দিয়েছিল? ডিড নট হি গিভ মি এ ফ্যান, সে কি একটা আমাকে কলম দেয়নি। এভাবে আমরা বারবার ভার্বগুলো এবং ভার্বের অবজেক্ট অথবা এক্সটেনশন চেঞ্জ করে আমরা বারবার প্র্যাকটিস করলে আমাদের মুখে জড়তা কেটে যাবে। তারপর সাবকনশিয়াস ওয়েতে আমাদের ব্রেনে প্র্যাকটিসটা সেট আপ হয়ে যাবে এবং স্পিকিং করার সময় আমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা, দেখো, তারপর আমরা 3 নম্বর প্র্যাকটিস টেস্টটা দিচ্ছি। এভাবে প্র্যাকটিস করতে হবে। If you want to be a skilled one in English language, you have to practice like this. Otherwise, it's totally impossible for you to develop your speaking. ঠিক আছে? এখন 3 নম্বর প্র্যাকটিস টেস্টটা আমরা একটা মডেল অক্সিলারি দিয়ে দিব। অ্যাফার্মেটিভটা হবে যেমন he could play football. সে ফুটবল খেলতে পারতো। সে ফুটবল খেলতে পারতো। আচ্ছা, এখানে ভাষাগত বিষয়টা কি? হি কুড প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারতো। দ্যাট মিনস হি ওয়াজ এবল টু প্লে ফুটবল in the past, but at this moment he has not any ability to play the game.
আসলে এই মুহূর্তে তার এই ফুটবল খেলাটার মতো সামর্থ্য নেই। দ্যাট মিনস ইট মে বি he is now an old one or he is now a disabled person. ঠিক আছে, এখন সে একটা অক্ষম ব্যক্তি হয়েছেন। ফর এক্সাম্পল হতে পারে যে সে অ্যাক্সিডেন্টে তার পা নষ্ট হয়ে গেছে, সে এখন আর খেলতে পারে না। তাহলে এখানে এখানে অতীতে একটা কাজ করতে পারতো, এখন আর পারে না, এই জন্য এখানে ব্যবহার হয়েছে কুড। তাহলে হি কুড প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারতো, দ্যাট মিনস এখন সে পারে না। এখন এটার নেগেটিভ ফর্মটা হবে হি কুড নট প্লে ফুটবল। তাহলে সে ফুটবল খেলতে পারতো না, তার মানে অতীতের কোনো এক সময় সে ফুটবল খেলতে পারতো না, কিন্তু এখন পারে কিনা জানি না, তবে পারতেও পারে, কিন্তু অতীতে যে পারতো না এটা কনফার্ম। ঠিক আছে, হি ওয়াজ নট এনি অ্যাবিলিটি টু প্লে ফুটবল ইন দ্য পাস্ট, সে অতীতে ফুটবল খেলতে পারতো না। এটার প্রশ্নটা আমরা কিভাবে দিব? তাহলে এই কুড, এটা হলো মডাল অক্সিলারি, এই কুডটা হলো কি মডাল অক্সিলারি, মডাল ভার্ব। এই মডাল ভার্ব যদি বাক্যে ব্যবহৃত হয়, এটা প্রশ্ন করার জন্য এই সাবজেক্টের আগে কুডটা নিয়ে আসবো। তাইলে হয়ে যাবে কুড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে পারতো? ঠিক আছে, সে কি ফুটবল খেলতে পারতো? সে কি ফুটবল খেলতে পারতো? সে কি পারতো কিনা আমি জানতে চাইছি। ঠিক আছে, আর এটা হলো ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন প্রশ্ন অবশ্যই ইয়েস পারলে ইয়েস অথবা না পারলে নো দিয়ে অ্যান্সার করতে হবে। ইয়েস বললে এখানে আমরা অ্যাফার্মেটিভ অংশ লিখবো, নো বললে নেগেটিভ লিখবো। ইয়েস হি কুড প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারতো, আর নো বললে নো হি কুড নট প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারতো না। এখন এটা নেগেটিভ ইন্টিগ্রেটিভটা কি হবে? শুধু কুড নট এর পর কুডের পর একটা নট লাগাই দিব, could not he play football, তাহলে সে কি could not he play football, সে কি ফুটবল খেলতে পারতো না? সে কি ফুটবল খেলতে পারতো না? সে কি ফুটবল খেলতে পারতো না? could he play football? আচ্ছা, একটা জিনিস আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে, যে মডেল অক্সিলারি গুলোর পাস্ট ফর্ম আছে এগুলোকে পাস্ট ফর্ম দিয়ে করতে হয়। যেমন কুড হলো ক্যান এর পাস্ট ফর্ম, ক্যান এর পাস্ট ফর্ম হলো কুড, আর এটা মানে হলো 100% পারা। যে কাজগুলো আমরা 100% করতে পারি সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা শুধু ক্যান ইউজ করতে পারবো, আর এই ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। যেমন কোন কাজগুলো, যেমন আমি হাঁটতে পারি, I have an ability to walk. In this case, I use the model auxiliary can in the affirmative form, that I can walk. আমি হাঁটতে পারি, I can swim. আমি সাঁতার কাটতে পারি। That means there is 100% sure to swim in the pond. Okay, so যখন আমরা 100% কোনো কাজ পারবো তখন ক্যান, আর এই ক্যান মডেল অক্সিলারি ফার্স্ট ফর্ম হলো কুড। ঠিক আছে, এখন কথা হলো যেই মডেল অক্সিলারি ভার্বগুলো ফার্স্ট ফর্ম নাই, তাহলে সেগুলোর জন্য আমরা কি করব? এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যেই মডেল অক্সিলারিগুলোর যেমন শুড হলো উচিত, এখন এই শুড মডেল অক্সিলারি ক্যান এর মতো, যেমন মেয়ের মাইট, ক্যান, কুড, উইল, উড, হ্যাঁ, শ্যালের হলো শুড, কিন্তু এই শুড ভার্বটার মডেল অক্সিলারিকে পাস্ট করা যায় না। তাহলে সেটার জন্য কোনো মডেলকে যদি পাস্ট করতে হয়, তাহলে যে মডেল ভার্বগুলোর পাস্ট ফর্ম নাই সেগুলোকে মডেল প্লাস
হ্যাভ ভার্ব 3 এইটা হলো যেই মডাল ভার্বগুলো পাস্ট ফর্ম নাই তাকে পাস্ট করার নিয়ম। পাস্ট করার নিয়ম এইভাবে আমরা মডেলকে পাস্ট করতে পারি। ফর এক্সাম্পল দেখো he should have studied attentively. He should have studied attentively. Should have studied verb third form. তার মনোযোগ সহকারে পড়ালেখা করা উচিত ছিল। এটা আমরা কখন বলছি? যখন সে পরীক্ষায় ফেল করেছে। ফেল করার পর আমরা বলছি he should have studied attentively. তার মনোযোগ সহকারে পড়ালেখা করা উচিত ছিল। This is because he failed in the examination. After that, we have a regret and a suggestion for him that he should have studied attentively. তার পড়ালেখার মনোযোগ সহকারে পড়ালেখা করা উচিত ছিল, কিন্তু সে পড়ালেখা করেনি, তার জন্য সে ফেল করেছে। ঠিক আছে, তাই এভাবে আমরা মডেলকে পাস্ট করব। That's all for the time being regarding past indefinite tense. I think you have already learned a lot of things about past indefinite tense, its uses and different forms. So I think it is very helpful for you, and if you realize that today's lecture is so much helpful for you in developing your English language, please subscribe my channel and like and share. And that motivate me to create next lectures that are also essential for you in developing your English language. Thanks for patiently listening to my lecture and watching my videos. Okay, পরবর্তী ভিডিওতে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এবং বিভিন্ন ফর্মগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত অপেক্ষা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর এভরিওয়ান।